ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বানের পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিতে শেষ হল মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের প্রতিবাদী সমাবেশ থেকে অবিলম্বে গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধ, ইসরায়েলের বিচার সহ 5 দফা দাবি জানানো হয়। ইসলামী ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বিক্ষুব্ধ মানুষের পদযাত্রা আর প্রতিবাদী জনতার মিছিল স্লোগানে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রকম্পিত হয় রাজধানী ঢাকার রাজপথ। বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। লাখ লাখ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল সহ আশপাশের এলাকা পরিণত হয় একখণ্ড ফিলিস্তিনে। স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগানে ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে সাধারণ মানুষ যোগ দেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। মূল মঞ্চে যখন ঘোষণাপত্র পাঠ চলছে, সোহরাওয়ার্দী উদ্যান ততক্ষণে জনসমুদ্র। অবিলম্বে গাজা এবং রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধ সহ 5 দফা দাবি জানানো হয় ঘোষণাপত্রে। যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতি আহ্বান জানাই, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের সভাপতিত্বে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সমাবেশ থেকে ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় বর্বরতা বন্ধের দাবি জানান ইসলামিক চিন্তাবিদরা। ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস, জাতিসংঘ জবাব চায়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে নিন্দা এবং প্রতিবাদে ফুঁসছে মানুষ, তখন ব্যতিক্রম ধর্মী এই গণজামায়াত থেকে ইসরায়েলকে বয়কট এবং ফিলিস্তিনি নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে নানা মত পথের মানুষের এই ঢল যেন ক্ষোভের অনল। ফিলিস্তিনে অসহায় নিরীহ মুসলমানদের উপর নৃশংসতার প্রতিবাদে সোচ্চার এই জনতার দাবি, এখনই বন্ধ হোক গাজায় গণহত্যা, বিশ্ব মোড়লদের বিবেক জাগ্রত হোক, বিশ্বজুড়ে ফিরুক শান্তি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে লাখো জনতা। দেশের বরেণ্য রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ শুধু নন, এই নির্মমতা বন্ধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষও যোগ দেন ফিলিস্তিনের প্রতি সংহতি ও ভালোবাসা জানাতে। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। এক অন্যরকম দিন গাজাবাসীর জন্য উৎসর্গ করল বাংলাদেশের মানুষ। প্রচণ্ড রোদের মধ্যেও সকাল থেকেই লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী ময়দান। লাল সবুজের বাংলাদেশে রক্তাক্ত ফিলিস্তিনের প্রতিচ্ছবি নিয়ে ঢাকায় লাখো জনতা। 60,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি হত্যার পরে অন্তত এবার যেন ব্যবস্থা নেওয়া হয়, এমন দাবি ছিল অনেকের।
মুক্তি চাই। আমরা মুসলিম হিসাবে আমাদের মুসলিমের একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমরা ঘরে থাকতে পারি না। ফিলিস্তিনি বাচ্চাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করছে সেই সংগ্রাম করতে আমরা এসেছি। চাচ্ছি যে পুরো ফিলিস্তিন, গাজা এদের জন্য যুদ্ধ থেমে যায়। আমাদের আজকে এখান থেকে একটাই দাবি এবং একটাই চাওয়া, সারা বিশ্বের মুসলমান যেন এক হয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারি। প্রদর্শিত হয় ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা, সেই সাথে ছোট পতাকাগুলো উড়িয়ে ফিলিস্তিনের প্রতি নিজেদের ভালোবাসা জানালো লক্ষ মানুষ। মুসলিম ফিলিস্তিনের পাশে বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই বাংলাদেশ থেকে হয়তো সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো না, এই জন্য আজকে আমরা সারা বাংলাদেশে এই মার্চ ফর গাজার উদ্দেশ্যে সবাই অন্তত তাদের জন্য ব্যতীত হব। স্বাধীন রাষ্ট্র মুসলমানদের সেটা আবার ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য এখানে এসেছি। দল আর মতের পার্থক্যের দেয়াল ভেঙে মানুষের এই গণজমায়েত বিশ্ববাসীকে জানালো ফিলিস্তিন একা নয়, আরব রাষ্ট্র আর বিশ্ব নেতৃত্বকে এখনই পদক্ষেপ নেয়ার দাবি ছিল তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো যেন জনশ্রুতি পরিণত হয়। মানুষের ঢল এমন পর্যায়ে পৌঁছে যে যানবাহন ছাড়াই পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে লোকজন সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। অনেকেই উদ্যান পর্যন্ত পৌঁছাতে না পেরে আশপাশের সড়কে অবস্থান নিয়ে গাজার পক্ষে তাদের সংহতি জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। পূর্ব ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজধানী এবং এর আশপাশের জেলা থেকেই জনতার স্রোত আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা, ছিল ইসরায়েল বিরোধী স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতেই এই সমাগম। গাজাতে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করতেছে এগুলো প্রতিবাদ জানানোর জন্য আমরা আসছি। ইসরায়েল গাজাতে যে গণহত্যা চালাচ্ছে, শিশু নারী তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এগুলো বন্ধ হোক। ফিলিস্তিনের স্বাধীনতা চাই, গাজার গণহত্যা বন্ধ চাই। লাখ লাখ মানুষের ঢল জনসমুদ্রে রূপ নেয় রাজধানীর প্রধান সড়কগুলোতে। বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটেই ছুটেছেন তাদের প্রতিবাদ জানাতে। তুরস্ক, মিশর, বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো আজকে এই ফিলিস্তিনে বর্বরতা দেখে চুপ করে আছে, তারা কিচ্ছু বলে না। মানুষকে এভাবে মেরে ফেলা, এটা আইএমএ জাহিলিয়াতের জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। অন্তর থেকে আমাদের তাদের প্রতি ঘৃণা, যারা যে গণহত্যার মুখ করছে, আল্লাহ তাদের বিচার অবশ্যই করবে। ইসলামের বিজয় একদিন হবেই। মানুষের এই স্রোতে থেমে যায় যানবাহনের চাকা। কর্মসূচি শেষ করে আবার পায়ে হেঁটেই নিজ গন্তব্যে ফেরেন তারা। পুরো দিন জুড়েই রাজধানী ঢাকা ছিল লোকে লোকারণ্য। সবার মত পথ ছিল অভিন্ন, সবাই যেন মিলিত হয়েছিল একখণ্ড গাজায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সাথে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এই সময় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রফেসর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। ইতিমধ্যে 8টি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সাথে আলোচনা হবে বলে জানান তারা। আজ চৈত্র সংক্রান্তি, শেষ হচ্ছে বঙ্গাব্দ 1431। আগামীকাল বৈশাখ বরণের মধ্য দিয়ে শুরু হবে বাংলা নতুন বছর 1432।
রাজধানীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিদায় দিচ্ছে চলতি বছরকে। চারুকলা অনুষদের আয়োজনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বকুলতলায় বেলা ৩টায়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বেলা 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নানান রূপে উদযাপিত হবে সংক্রান্তি। দেশের অনেক এলাকায় চড়ক ও নীল পূজার আয়োজন হবে, বসবে গ্রামীণ মেলা। ব্যবসায়ীরাও তাদের পুরনো দেনা পাওনার হিসেব মেটাবেন। আজ আয়োজিত হবে হালখাতা। নানা আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ে উদযাপন করা হচ্ছে বৈশাখী উৎসব। সকালে বেলুন উড়িয়ে 6 দিনব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরারিনী। পরে সাংগ্রাই উৎসবকে ঘিরে আয়োজিত বর্ণাঢ্য সাংগ্রাই শোভাযাত্রা বের করা হয়। এতে মারমা, ম্রো, খুমি, চাকমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, বম, লুসাই সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণী, শিশু কিশোর, নারী পুরুষেরা নিজস্ব জাতিসত্তার পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এছাড়া খাগড়াছড়ি ও রাঙামাটির পাহাড়েও বৈশাখী পালিত হচ্ছে। এর আগে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য 3 জেলায় 3 দিনব্যাপী বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। খুবই আনন্দ হচ্ছে যে আমরা পুরো 1 বছর অপেক্ষা করার মাধ্যমে আবার আজকে এই দিনটি আমরা উদযাপিত করতেছি। সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি। এতে আমাদের বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি প্রতিনিয়ত আরো বিশ্ব দরবারে আমন্ত্রিত হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে ও বরগুনায় 2 নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে কামরুন্নাহার ও বরগুনা জেনারেল হাসপাতালে গীতা রানী নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 9 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছে 464 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে 3 স্বাধীনতাকামী পৃথক সংঘর্ষের ঘটনায় এক সেনা নিহত হয়েছেন। শনিবার ভারতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতের সেনাবাহিনী বলেছে, বিতর্কিত অঞ্চলের দক্ষিণের কিশতওয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়। যুদ্ধবিরতি ভেঙে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হত্যাযজ্ঞ থেকে বাদ পড়ছে না শিশুরাও। খেলার খবর, ফুটবল। লিভারপুলের লিগ জয়ের পথটা আরও সহজ করে দিল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করে হারালো পয়েন্ট। প্রিমিয়ার লিগ শিরোপা এখন লিভারপুলের হাত ছোঁয়া দূরত্বে। লা লিগায় লেগানেসের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখালেও ফিনিশিং ব্যর্থতায় হতাশায় বারবার হতাশ হতে হলো কাতালানদের। নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে খেলা শুরু হবে বিকাল 3টায়। 6 দলের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ফেভারিট হয়েই নামবেন রাবেয়ারা। 2 দলের শক্তিমত্তা ও পরিসংখ্যানেও এগিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। আইরিশ মেয়েদের বিপক্ষে ফল হওয়া 7টি ওয়ানডের 6টি জিতেছে বাংলাদেশ, একমাত্র হারটি 1 যুগের বেশি সময় আগের। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের অবস্থা আরও শক্ত হবে বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জেতে এখন দ্বিতীয় স্থানে আছেন জ্যোতিরা। আজ চৈত্র সংক্রান্তি, শেষ হচ্ছে বঙ্গাব্দ 1431। আগামীকাল বৈশাখ বরণের মধ্য দিয়ে শুরু হবে বাংলা নতুন বছর 1432। রাজধানীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিদায় দিচ্ছে চলতি বছরকে। চারুকলা অনুষদের আয়োজনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বকুলতলায় বেলা 3টায়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বেলা 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নানান রূপে উদযাপিত হবে সংক্রান্তি। দেশের অনেক এলাকায় চড়ক ও নীল পূজার আয়োজন হবে, বসবে গ্রামীণ মেলা। ব্যবসায়ীরাও তাদের পুরনো দেনা পাওনার হিসেব মেটাবেন। আজ আয়োজিত হবে হালখাতা।
একসময় পয়লা বৈশাখ মানেই ছিল নতুন বছরের নতুন শুরু, শুধু ক্যালেন্ডারে নয়, বাঙালি ব্যবসায়ীদের খাতায় কলমেও। হালখাতা একটি প্রথা ও ঐতিহ্য, যেখানে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন সম্পর্কের সূচনা হতো মিষ্টি মুখে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আর প্রযুক্তির উৎকর্ষতায় ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বাঙালির ঐতিহ্যের হালখাতা। তারপরও দেশের বিভিন্ন জায়গায় কিছু ব্যবসায়ী এখনও এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। পয়লা বৈশাখ নতুন বছরের আগমন। এক সময় পয়লা বৈশাখ মানে বাঙালি ব্যবসায়ীদের কাছে ছিল নতুন বছরের নতুন করে হিসাব শুরুর দিন। হালখাতা নামে পরিচিত এই প্রথা ছিল পুরনো বছরের যাবতীয় হিসেব নিকেশ মিটিয়ে নতুন করে ক্রেতা এবং বিক্রেতার পথ চলার প্রতীক। লাল শালুতে মোড়ানো একটি নতুন খাতা, পুরনো হিসাবের শেষ টান, নতুন বছরের নতুন হিসাব শুরু। এটি শুধু একটি খাতা নয়, ব্যবসায়ী ও ক্রেতার মাঝে সম্পর্ক পুনর্গঠনেরও প্রতীক। যতদিন ব্যবসা থাকবে ততদিন এটা প্রচলিত, এটা থাকবে। আমি আশা করি এটা মানে কি আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তীতে আমাদের জেনারেশন আসবে, ওরা করে যাবে। হালখাতার একটা জোয়ার ছিল, মানুষের একটা উৎসাহ ছিল, সেই তুলনায় এখন একটু কম, তবে আছে, এখনো চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় অনলাইন লেনদেন জনপ্রিয় হতে থাকায় ধীরে ধীরে কমছে হালখাতার গুরুত্ব। তারপরও গুটি কয়েক দোকান এখনও সেই ঐতিহ্য হালখাতার রেওয়াজ চালু রেখেছে। ইংরেজি মাস হিসাবে করাতে অনেক ক্ষেত্রে যে জৌলুস আগে শতভাগ ছিল সেটি অনেকাংশে কমে গিয়েছে। তারপরও আমরা এটাকে ঐতিহ্য হিসাবে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি। নববর্ষের যে খাতাগুলো হালখাতাগুলো হতো বর্তমানে একবারেই কমে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখানে আপনার একটা ডিজাইন করে কম্পিউটার থেকে ডিজাইন করে এটা অনলাইনে পৌঁছে করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে। এখন আর প্রিন্ট করছে না, মেশিনে ছাপাচ্ছে। সময় বদলাচ্ছে, তাই বদলাচ্ছে রীতিও। কিন্তু পুরনো যতই জীর্ণ হোক না কেন, তাকে নিয়েই তো নতুনের যাত্রা। হালখাতা হয়তো আজ আর ততটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু বাঙালির স্মৃতিতে তার জায়গা আজও অমলিন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ। পয়লা বৈশাখকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নববর্ষ আয়োজিত হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। এই সময় তিনি জানান, চারুকলার অগ্নিকাণ্ড নিয়ে চলছে তদন্ত। আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ে উদযাপন করা হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে। মূলত চৈত্রের শেষ 2 দিন আর বৈশাখের প্রথম দিন পাহাড়ে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার বর্ষবরণ উৎসব ঘিরে সাজ রব উঠেছে পাহাড়ে পাহাড়ে। বৈশাখী উৎসব ঘিরে বান্দরবানের সাংগ্রাই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকালে বেলুন উড়িয়ে 6 দিনব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীমারা রিনি। এতে মারমা, ম্রো, খুমি, চাকমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, বম, লুসাই সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণী, শিশু কিশোর, নারী পুরুষেরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে বয়স্ক পূজার আয়োজন করা হয়। খুবই আনন্দ হচ্ছে যে আমরা পুরো 1 বছর অপেক্ষা করার মাধ্যমে আবার আজকে এই দিনটি আমরা উদযাপিত করতেছি। সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি, এতে আমাদের বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি প্রতিনিয়ত আরো বিশ্ব দরবারে আমন্ত্রিত হচ্ছে। ত্রিপুরাদের উৎসব বৈশুর প্রথম দিন ভোর থেকে চলে। ঘরদোর পরিষ্কার, গোসল করে তাদের ঐতিহ্যবাহী পোশাক, আশাক ও গয়না পরিধান করে নদী ছড়া খালে বিশেষ প্রার্থনা। বাহারি রঙের ফুল,
কলাপাতায় সাজিয়ে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে নিবেদন করে পুরাতন বছরকে বিদায় জানান তারা। প্রথম দিন হচ্ছে আমাদের হাড়ি বৈশু, যেখানে আমরা ফুল ভাসি আমরা পুরনো বছরকে আমরা আমাদের সেটাকে প্রণাম করি। আমাদের যে সব ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সবগুলো আমরা প্রণাম করে নিই গঙ্গা মায়ের কাছে। এই উৎসবে সংহতি প্রকাশ করে সামিল হন প্রশাসনের কর্মকর্তারাও। যে প্রাণের একটা মিলন মেলা এখানে, যেহেতু আমরা যারা সমতলে বসবাস করেছি আসলে এরকম উৎসবগুলো আমাদের কাছে খুব একটা কাঙ্ক্ষিত। খাগড়াছড়িতে সাংগ্রাই ঘিরে মারমা ঐক্য পরিষদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এদিকে রাঙামাটিতে বৈশাখী উৎসব ঘিরে আজ চলছে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা এবং রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট আমলে নেন। পরে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে আলাদা 8টি অভিযোগপত্র দাখিল এবং পরে মামলা করে দুদক। মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তিনি জানান, মেঘনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে লুট হওয়া অর্থ নিয়ে কী করা যায় তার করণীয় ঠিক করতে একটি রিভিউ কমিটি করা হয়েছে। আসিফ নজরুল আরও বলেন, মেঘনা আলমের ঘটনায় সৌদি আরবের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না। জানান, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কার্যক্রম চালাচ্ছে। সৌদি আরবের শ্রমবাজারে পুরোপুরি উন্মুক্ত আছে। আইন মন্ত্রণালয় থেকে রাজনৈতিক হয়রানিমূলক 7,164টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। একসময় পহেলা বৈশাখ মানেই ছিল নতুন বছরের নতুন শুরু, শুধু ক্যালেন্ডারে নয়, বাঙালি ব্যবসায়ীদের খাতায় কলমেও। হালখাতায় একটি প্রথা ও ঐতিহ্য, যেখানে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন সম্পর্কের সূচনা হতো মিষ্টি মুখে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আর প্রযুক্তির উৎকর্ষতায় ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বাঙালির ঐতিহ্যের হালখাতা। তারপরও দেশের বিভিন্ন জায়গায় কিছু ব্যবসায়ী এখনও এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। পয়লা বৈশাখ নতুন বছরের আগমন। এক সময় পয়লা বৈশাখ মানে বাঙালি ব্যবসায়ীদের কাছে ছিল নতুন বছরের নতুন করে হিসাব শুরুর দিন। হালখাতা নামে পরিচিত এই প্রথা ছিল পুরনো বছরের যাবতীয় হিসেব নিকেশ মিটিয়ে নতুন করে ক্রেতা এবং বিক্রেতার পথ চলার প্রতীক। লাল শালুতে মোড়ানো একটি নতুন খাতা, পুরনো হিসাবের শেষ টান, নতুন বছরের নতুন হিসাব শুরু। এটি শুধু একটি খাতা নয়, ব্যবসায়ী ও ক্রেতার মাঝে সম্পর্ক পুনর্গঠনেরও প্রতীক। যতদিন ব্যবসা থাকবে ততদিন এটা প্রচলিত এটা থাকবে। আমি আশা করি এটা মানে কি আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তীতে আমাদের জেনারেশন আসবে, ওরা করে যাবে। হালখাতার একটা জোয়ার ছিল, মানুষের একটা উৎসাহ ছিল, সেই তুলনায় এখন একটু কম, তবে আছে, এখনো চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় অনলাইন লেনদেন জনপ্রিয় হতে থাকায় ধীরে ধীরে কমছে হালখাতার গুরুত্ব। তারপরও গুটি কয়েক দোকান এখনও সেই ঐতিহ্য হালখাতার রেওয়াজ চালু রেখেছে। ইংরেজি মাস হিসাবে করাতে অনেক ক্ষেত্রে
যে জৌলুস আগে শতভাগ ছিল সেটি অনেকাংশে কমে গিয়েছে। তারপরও আমরা এটাকে ঐতিহ্য হিসেবে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি। নববর্ষের যে খাতাগুলো হাল খাতাগুলো হতো বর্তমানে একবারেই কমে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখানে আপনার একটা ডিজাইন করে কম্পিউটার থেকে ডিজাইন করে এটা অনলাইনে পৌঁছে করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে। এখন আর প্রিন্ট করছে না, মেশিনে ছাপাচ্ছে না। সময় বদলাচ্ছে, তাই বদলাচ্ছে রীতিও। কিন্তু পুরনো যতই জীর্ণ হোক না কেন, তাকে নিয়েই তো নতুনের যাত্রা। হালখাতা হয়তো আজ আর ততটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু বাঙালির স্মৃতিতে তার জায়গা আজও অমলিন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ। বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন জরুরি বলে মনে করছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য স্থাপিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্যে দিয়ে চলে, সেটা আমরা চাই। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের বাজেটে বৈষম্যহীন কর ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআই ও সমকাল আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কর দিতে সক্ষম এমন সবাইকে করের আওতায় আনা হবে। রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। রিটার্ন দাখিল ও কর আদায় সহজ করতে পুরো সিস্টেম অটোমেশনের পাশাপাশি অ্যাপস তৈরি করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো ট্যাক্স সিস্টেম হতে হবে সহজ ও কর কাঠামো হতে হবে বিনিয়োগ বান্ধব। অনুষ্ঠানে ডিসিসিআই এর পক্ষ থেকে ব্যক্তিশ্রেণী করমুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করার দাবি জানানো হয়। আমাদের 1 কোটি 14 লাখ ট্যাক্স পেয়ার আছে। আমাদের সেই 1 কোটি 14 লাখ ট্যাক্স পেয়ারের মধ্যে মাত্র 45 লাখের মতো রিটার্ন দেয়। এর মধ্যে 2/3 রিটার্ন দেয় জিরো রিটার্ন, যাদের কোনো ইনকাম, ট্যাক্সেবল ইনকাম নাই। আবার 45 লাখ রিটার্ন দেয়, 80 লাখ রিটার্ন দেয় না। যারা রিটার্ন দেয় না তাদেরকে আমরা ওইভাবে অ্যাডমিনিস্ট্রেট করতে পারি না। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় এবার কম্পালসারি করেছি। আগামী বছর থেকে সম্পূর্ণ সবার জন্য কম্পালসারি হবে, অর্থাৎ আমরা পেপার রিটার্ন নিব না। চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম। গ্রামটির কোনো নাম নেই, সারা বছর এই গ্রামের দেখাও মেলে না। এ যেন এক রূপকথার গল্প। তবে বাস্তবেই এমন একটি গ্রাম রয়েছে সুনামগঞ্জের দেখার হাওরে। বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক কৃষানি মাত্র কয়েক মাসের জন্য এখানে সংসার পাতেন, আর এই ঐতিহ্য চলে আসছে প্রায় 200 বছর ধরে। সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরের বিচিত্র দৃশ্য মায়ায় বাঁধবে যে কাউকেই। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম, নাম নেই, সারা বছর দেখাও মেলে না, অথচ এই গ্রামে রয়েছে 200 বছরের ঐতিহ্য। দেশে যখন বোরো ধানের আবাদ শুরু হয়, শুধুমাত্র তখনই সুনামগঞ্জের এই হাওরে গ্রামটি তৈরি হয়। অস্থায়ী এই গ্রামে আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও ছেলে মেয়ে থেকে বাড়ির গৃহপালিত পশু নিয়ে পুরোদমে সংসার পাতেন কৃষক কিষানীরা। বাধা হয় না প্রচণ্ড শীত কিংবা ঝড় বন্যা। আমরা কাতি মাসও আয় ঘর দুয়ার বান্ধি আইয়া গৃহস্থ বৈশাখে খাটা মারা শেষে আমরা গৃহস্থী তোলার পরে আমরা বাড়িতে ইতে লইয়া যাই। গ্রামের বাসিন্দারা জানান, কয়েক পুরুষ ধরে এভাবে অন্য উপজেলা থেকে এসে ফসল চাষ করেন, আর সারা বছর পরিবার নিয়ে একটু ভালো থাকতেই তাদের এমন আয়োজন। ধর্মবর্ণ ভুলে এখানকার বাসিন্দারা সুখ দুঃখ ভাগাভাগি করে টিকে আছেন। হিন্দু মুসলমান মিল্লা থাকি আর আজকে তো বছর ধরে আমরা কোনো ঝগড়া করি না। সারা বছর আমরা বাচ্চারা লইয়া হাসি মুখে থাকতে পারি, এর লাগি আমরা কষ্ট করি।
দেখার হাওরের কাস্টডাঙ্গা বিলে কলাবাড়ির এই অস্থায়ী গ্রামটি বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন ব্যতিক্রমী এই গ্রামটি দেখতে। এনটিভি নিউজ ডেস্ক। চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম। গ্রামটির কোনো নাম নেই, সারা বছর এই গ্রামের দেখাও মেলে না। এজন্য এক রূপকথার গল্প। তবে বাস্তবেই এমন একটি গ্রাম রয়েছে সুনামগঞ্জের দেখার হাওরে। বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক কৃষাণী মাত্র কয়েক মাসের জন্য এখানে সংসার পাতেন, আর এই ঐতিহ্য চলে আসছে প্রায় 200 বছর ধরে। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরের বিচিত্র দৃশ্য মায়ায় বাঁধবে যে কাউকেই। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম, নাম নেই, সারা বছর দেখাও মেলে না, অথচ এই গ্রামে রয়েছে 200 বছরের ঐতিহ্য। দেশে যখন বোরো ধানের আবাদ শুরু হয়, শুধুমাত্র তখনই সুনামগঞ্জের এই হাওরে গ্রামটি তৈরি হয়। অস্থায়ী এই গ্রামে আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও ছেলে মেয়ে থেকে বাড়ির গৃহপালিত পশু নিয়ে পুরোদমে সংসার পাতেন কৃষক কিষানীরা। বাধা হয় না প্রচন্ড শীত কিংবা ঝড় বন্যা। আমরা কাতি মাস আই ঘর দুয়ার বান্ধি আইয়া গৃহস্থ বৈশাখে কাটা মারা শেষে আমরা গৃহস্থী তোলার পরে আমরা বাড়িতে ইতে লইয়া যাই। গ্রামের বাসিন্দারা জানান, কয়েক পুরুষ ধরে এভাবে অন্য উপজেলা থেকে এসে ফসল চাষ করেন, আর সারা বছর পরিবার নিয়ে একটু ভালো থাকতেই তাদের এমন আয়োজন। ধর্মবর্ণ ভুলে এখানকার বাসিন্দারা সুখ দুঃখ ভাগাভাগি করে টিকে আছেন। হিন্দু মুসলমান মিল্লা থাকি আর আজকে সারা বছর আমরা বাচ্চারা লইয়া হাসি মুখে থাকতে পারি, এর লাগে আমরা কষ্ট করি। দেখার হাওরের কাস্টডাঙ্গা বিলে কলাবাড়ির এই অস্থায়ী গ্রামটি বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন ব্যতিক্রমী এই গ্রামটি দেখতে। এনটিভি নিউজ ডেস্ক। দেশের শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম 30.50 টাকা থেকে বেড়ে 42 টাকা হয়েছে। এর আগে গত 26শে ফেব্রুয়ারিতে বিইআরসি এক গণশুনানির আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করে দাম না বাড়ালে বছরে প্রায় 16,000 কোটি টাকার ঘাটতি হতে পারে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্প সংগঠন। বিশেষ করে একাধিক দামে গ্যাস সরবরাহের প্রস্তাবটি নিয়ে সমালোচনা হয়। গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে গাজীপুর শালনা ব্রিজের কাছে পৌঁছা মাত্রই একটি বগি প্রথমে লাইনচ্যুত হয়, পরে পেছনের আরও দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেল কর্তৃপক্ষ। চট্টগ্রামে বাংলা বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে কোনো ফ্যাসিস্টকে স্থান না দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় সংস্কৃতি কর্মীরা। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পলাতক ফ্যাসিস্ট হাসিনার চিহ্নিত দোসরদের নেতৃত্বে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। বক্তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দেশপ্রেমিক সাংস্কৃতিক কর্মী ও নাগরিকদের নেতৃত্বে বর্ষবরণের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ, আর এই উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ। তাই এই উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলিপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে, আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। তবে সমুদ্রে মাছের আকাল থাকায়
ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের কারণে দুঃসময় পার করছে পিরোজপুরের মৃৎশিল্পীরা। পুরো মাস জুড়ে চলত মাটির তৈরি বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলনা তৈজসপত্র বানানোর কাজ। তবে সেই চিত্র এখন পুরোপুরি পাল্টে গেছে। আধুনিক তৈজসপত্রের সহজলভ্যতা, প্রযুক্তির উন্নয়ন ও অনুকূল বাজারের অভাবে পিরোজপুরের মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। এদিকে মাটির তৈরি খেলনার কদর কমে যাওয়ায় তাদের ভরসা শুধু দইয়ের হাঁড়ি আর তৈজসপত্রতেই। ব্যবসায়িক লোকসান, জিনিসপত্র ও শ্রমের মূল্য বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অভাব ও সুদবিহীন লোন না পাওয়ায় এবং চড়া সুদের ক্ষুদ্র ঋণে জড়িয়ে পড়ায় ইতিমধ্যে শত শত পরিবার এ পেশা ছেড়ে দিয়েছে। আগে পান্তা ইলিশ খাইতে অনেকে নিতে বাসন, এখন এগুলো প্লাস্টিকের বাইরে গেছে, বক্স বাইরে গেছে, আমার তখন আর চলে না। খেলনা পাতি সবই তো প্লাস্টিকের বাইরেছে, এখন হয়ে যেন মাটিরটা চলে না। আদা, তারপর বাসন, তারপর ওই দই টালি, যেটা ওই মোটামুটি একটু চলে, এই যে আমরা খাইয়ে বুঝিয়ে বাঁচকে আসি, এও আস্তে আস্তে আমার কথা বন্ধ হয়ে যাইতে আছে প্লাস্টিকের কারণে। The court has issued arrest warrants against ousted Prime Minister Sheikh Hasina, her sister Sheikh Rehana and Rehana's 2 daughters, Tulip Siddiq and Azmina Siddiq, including 53 others in 3 cases of Rajuk plot corruption. Dhaka Metropolitan Senior Special Judge Zakir Hossain Ghalib today issued the warrants after taking into cognizance the charge sheets submitted by the Anti-Corruption Commission. Later, the court issued arrest warrants against the accused as they were absconding. Earlier on Thursday, the court issued arrest warrants against 18 people, including Sheikh Hasina and her daughter Saima Wajid Putul. However, this is the first time an arrest warrant has been issued against Tulip Siddiqui. Law advisor Dr. Asif Nazrul has said the process in which model Meghna Alam was arrested is not correct. At the same time, he said there are some specific allegations against Meghna and the Home Ministry will take necessary action after the investigation. The advisor said this in a press briefing held at the Secretariat. The advisor also spoke on the Bangladesh Bank cyber heist, saying that a review committee was formed to look into the incident. The committee also included the central bank governor and other officials. The Meghna Alam incident will not have any impact on the labor market in Saudi Arabia, and the labor market in Saudi Arabia is completely open. He further said the Law Ministry has recommended the withdrawal of 7,180 politically motivated cases. মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। Chief Justice Dr. Syed Refat Ahmed has said the current judicial system is running under a dual administrative system and it is necessary to establish a separate secretariat for the Supreme Court. Chief Justice said this after an inaugural ceremony on the premises of Khulna Judge Court. আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্যে দিয়ে চলে, সেটা আমরা চাই। দেশে শিল্প খাতে ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 31.50 থেকে বাড়িয়ে 42 টাকা করা হয়েছে। নতুন শিল্পের পাশাপাশি যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে প্রতি ইউনিট 40 টাকা দরে বিল দিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 26শে ফেব্রুয়ারি BERCর গণশুনানিতে পেট্রোবাংলা দাবি করে দাম না বাড়ালে বছরে প্রায় 16,000 কোটি টাকা লোকসান হবে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সদ্য সমাপ্ত বিনিয়োগ সামিট নিয়ে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সামিটে এখন পর্যন্ত বিদেশি 2টি প্রতিষ্ঠানের কাছ থেকে 31,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে। এছাড়া আরও বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টার সাথে রবিবার বিডা ও বেজার কর্মকর্তাদের সাথে বৈঠকে দেশে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে। তবে নেপালের জন্য নতুন করে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। এতে করে ইসরায়েল ছাড়া বাকি অন্যান্য দেশ ভ্রমণ করার পূর্বের শর্ত ফিরে আসলো পাসপোর্টে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি চিঠি থেকে এ তথ্য জানানো হয়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে পূর্বের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা এবং রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট আমলে নেন। পরে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে আলাদা 8টি অভিযোগপত্র দাখিল এবং পরে মামলা করে দুদক। গণতন্ত্রের বিপরীতে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন নিয়ে তৈরি করছে ধোঁয়াশা। জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাহলে দেশে ইলেকশন কমিশন আছে কেন? যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, লুট হওয়া অর্থ উদ্ধারে করণীয় ঠিক করতে একটি রিভিউ কমিটি করেছে সরকার। আসিফ নজরুল আরও বলেন, মেঘনা আলমের ঘটনায় সৌদি আরবের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না। সেদেশের শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত আছে। জানান, প্রবাসীদের ভোটাধিকার ইস্যুতে আগামী নির্বাচন সামনে রেখেই নির্বাচন কমিশন কার্যক্রম চালাচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে রাজনৈতিক হয়রানিমূলক 7,184টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।